আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি নাজিরুজ্জামান নাজির স্যার নারায়ণগঞ্জ কলেজের আয়োজনে অনলাইন ফেসবুক লাইভ ক্লাসে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি চ্যাপ্টার 5 নিয়ে, আইসিটি চ্যাপ্টার 5। আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমরা ধারাবাহিকভাবে এ পর্যন্ত অনেকগুলো ক্লাস নিয়েছি। তো চ্যাপ্টার 4টা আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব চ্যাপ্টার 5 আইসিটি প্রোগ্রাম শুরু করার ধাপ, প্রোগ্রাম তৈরি করার ধাপ, সেগুলো আমরা আলোচনা করব আজকে। তো যারা যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছো তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। যারা যারা সংযুক্ত হও নাই তাদেরকে আমরা অনুরোধ করছি তোমরা আমাদের সাথে সংযুক্ত হয়ে যাও। যত তাড়াতাড়ি সংযুক্ত হবা তাহলে তোমাদের জন্য ততই ভালো হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চ্যাপ্টার 5 দিয়ে শুরু করছি আজকে। চ্যাপ্টার 5 এর আমরা দেখব প্রোগ্রামিং। হ্যাঁ, প্রোগ্রামিং দেখব। প্রোগ্রামিং থেকে আমরা তোমাদের আলোচনা করব আজকে। ওকে, আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে নাজিরুজ্জামান, লেকচারার আইসিটি নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ। ওকে, আজকে আমরা পড়বো, দেখো আমরা কিছু ছবি দেখাচ্ছি। এই ছবিতে আমরা কি দেখাচ্ছি? হ্যাঁ, ছবিতে আমরা কিছু ধাপ দেখাচ্ছি। হ্যাঁ, ধাপ হচ্ছে যেমন এখানে একটা ধাপ শুরু হয়েছে যে লাল কার্পেট দিয়ে আমরা একটা ধাপ দেখিয়েছি। 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, এভাবে ধাপ সিঁড়ি দেখিয়েছি। ধাপে ধাপে সিঁড়িগুলো প্রথম থেকে আস্তে আস্তে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এভাবে ধাপে ধাপে উপরের দিকে উঠছে। তাহলে আমরা কি দেখাচ্ছি? ধাপ দেখাচ্ছি। এই ধাপ মানে হচ্ছে সিঁড়ি দিয়ে আমরা কি বুঝালাম? আজকে আমাদের পড়াটা হবে ধাপ। কিসের ধাপ? প্রোগ্রাম তৈরি করার ধাপ। আজকে আমার পড়া কি হবে? প্রোগ্রাম তৈরি করার ধাপ। তাহলে আমরা দেখি ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি স্যার? ছবিতে দেখতে পাচ্ছি কিভাবে একটি প্রোগ্রাম তৈরি করা যাবে, সেই প্রোগ্রাম তৈরি করার ধাপ। তাহলে আজকে আমাদের পার্ট, আজকে আমরা কি পড়বো, কি নিয়ে আলোচনা করব? আজকে আমাদের পার্ট হচ্ছে প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি? প্রোগ্রাম তৈরির ধাপসমূহ। এইটা আজকে আমরা আলোচনা করব। তো প্রোগ্রাম তৈরির ধাপ, সেই ধাপগুলো কি কি হতে পারে সেটা আমরা দেখব, এবং এই পার্টে আমরা কি কি শিখবো সেটাও তোমাদেরকে আমরা জানাই দিব। এই পার্টে আমরা কি কি শিখবো। ওকে, তো ইনপুট ও আউটপুট কি বলতে পারবে? আজকে তোমরা যেটা শিখবে সেটা হচ্ছে ইনপুট কি এবং আউটপুট কি সেটা তুমি বলতে পারবে। তার সাথে তুমি বলতে পারবে, দেখো ওদিকে, প্রোগ্রাম কত ধরনের ভুল হয়। হ্যাঁ, প্রোগ্রামে যে ভুল হয় না তা না, প্রোগ্রামে ভুল হয়। সেই ভুলটা কত ধরনের ভুল হয় সেটা আমরা তোমাদেরকে আজকে জানাই দিব। প্রোগ্রামের ভুল জানতে পারবে। এছাড়া কিভাবে প্রোগ্রাম তৈরি করতে হয়, প্রোগ্রাম তৈরির ধাপসমূহ বিশ্লেষণ করতে হয় সেটাও তোমাদেরকে জানাবো। তার সাথে সাথে প্রোগ্রাম কি সেটা আমরা দেখব আজকে। হ্যাঁ, একটি প্রোগ্রাম তৈরি করছি আমরা। প্রোগ্রামের কোনো সমস্যা আছে কিনা, প্রোগ্রামের সমস্যা, প্রোগ্রাম কি কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বা প্রোগ্রামিং বলে। তাহলে আজকে আমরা দেখছি প্রোগ্রাম কি। হ্যাঁ, দেখো প্রোগ্রামের পাশে আমি একটা ধাপ দিয়ে রাখছি, সিঁড়ি দিয়ে রেখেছি। তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে যে প্রোগ্রাম তৈরির কিছু ধাপ আছে, সেই ধাপগুলো তোমাদেরকে আমরা বর্ণনা করব। তাহলে প্রোগ্রামের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশমালা বা সমষ্টিকে কি বলা হয়? প্রোগ্রামের ধাপ বলা হয়। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রোগ্রাম কি? কম্পিউটার মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য। তাহলে কম্পিউটার মাধ্যমে কি হবে? কোনো সমস্যা যদি আমি সমাধান করতে যাই তাহলে প্রয়োজনীয় নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে। প্রোগ্রাম। এরপরে আমরা দেখছি প্রোগ্রামের অংশ। প্রোগ্রামের কয়েকটি অংশ রয়েছে, সেই অংশগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রোগ্রামে কি কি অংশ থাকতে পারে সেই অংশগুলো নিয়ে আলোচনা করব। দেখো প্রোগ্রামের অংশ আমরা দেখলাম এখানে আমরা একটা ওয়াট চিহ্ন দিয়েছি। একটা ডল এরকম ভাবে দোল খাচ্ছে বা একটা কাজ করছে, সেটা আমরাকে ওয়াট চিহ্ন দিয়েছি, মানে হচ্ছে এটা কি ইনপুট হচ্ছে। আমি কোনো কিছু যদি ইনপুট করতে চাই
তাহলে আমাকে প্রথমে কোনো একটা প্রোগ্রাম তৈরি করতে চাইলে প্রথমে আমাকে ইনপুট দিতে হবে। প্রোগ্রাম তৈরি করতে চাইলে প্রথমে আমাকে কি করতে হবে? ইনপুট দিতে হবে, তারপরে বাকি কাজ করতে হবে। ওকে, দেখো বাকি কাজের মধ্যে কি আছে। আউটপুট পাবো, এরপরে কি করতে হবে? প্রথম হচ্ছে ইনপুট, তারপর আমাকে প্রসেস করতে হবে, প্রসেসের পরে আমি আউটপুট পাবো। তাহলে প্রথম কাজ হচ্ছে যে আমাকে কোনো কিছু ইনপুট দেওয়া, ইনপুট দেওয়ার পরে প্রসেস করা, এরপর হচ্ছে আউটপুট পাবো আমরা। ওকে, তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে ইনপুট করলাম, এরপর প্রসেস করলাম, এরপরে আউটপুট পাবো। দেখো আমরা এখানে কোন একটা ক্যামেরার মধ্যে দেখাচ্ছি, একটা চিত্র দিয়ে ক্যামেরার মধ্যে দেখাচ্ছি যে সে কোনো একটা ছবি ইনপুট দিচ্ছে, ইনপুট দেওয়ার পরে সে প্রসেস করবে, প্রসেস করার পরে সে আউটপুটে প্রদর্শন করবে। প্রোগ্রামটাও সেম, কোনো কিছু ইনপুট করব, তারপর প্রসেস করব, তারপর আউটপুট পাবো। ইনপুট ফলাফলের উপর ডিপেন্ড করে, ফলাফল লাভের উপর উদ্দেশ্য কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়াকে বলা হয় ইনপুট। হ্যাঁ, আমরা দেখি ফলাফলের উপর লাভের উপর, ফলাফল লাভের উদ্দেশ্য কম্পিউটারে যেসব ডেটা ও ইনস্ট্রাকশন দেওয়া হয় সেগুলো কি বলা হয়? ইনপুট বলা হয়। সেগুলো কি বলা হয়? ইনপুট। তাহলে আমরা দেখলাম ফলাফল লাভের উদ্দেশ্যে কম্পিউটারকে যেসব ডেটা ও ইনস্ট্রাকশন দেওয়া হয় তাকে ইনপুট বলা হয়। তার মানে আমি ইনপুট দিব একটা কিছু, সেটা আমি একটা ফলাফল পেতে চাই। যদি আমি ফলাফল যদি না পেতে চাই, যদি না পাই, তাহলে তো আমি ইনপুট দিয়ে আমার কোনো লাভ নাই। তার মানে আমাকে একটা রেজাল্ট পেতে হলে অবশ্যই আমাকে ইনপুট দিতে হবে। দেখো এরপরে কি আসছে, ইনপুটের পরে এই যে কাজটা করতেছে এটা হচ্ছে প্রসেসিং। যে কাজটা আমরা করছি সেটা হচ্ছে প্রসেসিং বা প্রক্রিয়াকরণ। ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রক্রিয়াকরণ করব। প্রথম কাজ হচ্ছে আমাকে ইনপুট করা, তারপর হচ্ছে প্রক্রিয়াকরণ করা। প্রক্রিয়াকরণের পরে এরপরে আমরা ফলাফল পাবো, আউটপুট পাবো। দেখি আমরা প্রসেস বা প্রক্রিয়াকরণ, প্রসেসটা কি? প্রদত্ত ডেটাকে ইনস্ট্রাকশন অনুযায়ী প্রক্রিয়াকরণ করা হয়, যা প্রসেসিং বলে। তাহলে প্রসেস কাকে বলে? প্রদত্ত ডেটাকে ইনস্ট্রাকশন অনুযায়ী, আমি যে ইনস্ট্রাকশন দিব, যে নির্দেশ দিব, সেই নির্দেশ অনুযায়ী প্রক্রিয়াকরণ করা হয়, সেটাকে প্রসেসিং বলে। ঠিক আছে, তাহলে আমরা প্রসেস দেখলাম। প্রদত্ত ডেটাকে ইনস্ট্রাকশন অনুযায়ী প্রক্রিয়াকরণ করাকে কি বলা হয়? প্রসেস বলা হয়। এরপর আমরা একটা প্রিন্টার দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে আউটপুট। আউটপুট মানে হচ্ছে আমি প্রদর্শন, ফলাফল ছাপাই দিব, প্রদর্শন করে দিব। তাহলে কোনো কিছু প্রদর্শন করার প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে? আউটপুট বলা হচ্ছে। এই আউটপুট আমাকে দিতে হবে। তাহলে প্রথম ইনপুট, এরপর প্রসেস, দেন লাস্ট কি হচ্ছে? আউটপুট। আমরা দেখি, সামনে আগাই। তাহলে প্রোগ্রাম তৈরির ধাপ, প্রোগ্রাম তৈরির ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। প্রোগ্রাম তৈরির প্রথম ধাপ কি স্যার? সমস্যা নির্দিষ্টকরণ। 1 নাম্বার সমস্যা হচ্ছে যে আমি যে প্রোগ্রামটা যে তৈরি করব, এই প্রোগ্রামটা, আমার প্রোগ্রামটা কি নিয়ে প্রোগ্রামটা হবে? প্রথমে যে প্রোগ্রামের সমস্যা, আমি প্রোগ্রামটা তৈরি করব, তথ্য অনুসন্ধান করব, কি নিয়ে প্রোগ্রামটা হবে সেটা আমাদেরকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করলে আমরা বুঝতে পারবো যে সমস্যাটা নির্দিষ্ট করতে পারবো। তাহলে আমরা প্রোগ্রাম নির্দিষ্ট করব, তারপরে দেখলাম 2 নাম্বার আমরা যাই, দেখি কি 2 নাম্বার হচ্ছে সমস্যা বিশ্লেষণ করা। একটা সমস্যা পাবো, সমস্যাটাকে ভিন্ন উপায়ে বিশ্লেষণ করব। তাহলে সমস্যাটাকে বিশ্লেষণ করা, এরপরে আমাদের কি হবে? বিশ্লেষণের পরে দেখি আমরা ডিজাইন করা। হ্যাঁ, প্রোগ্রাম ডিজাইন করা, ডিজাইন করব। ডিজাইন করার পর দেখি আমরা ডিজাইনের পরে প্রোগ্রাম উন্নয়ন করব। প্রোগ্রাম উন্নয়নের পরে আমরা দেখি, এগুলো আমরা সব বুঝাবো, আগে একটু দেখে নিই। প্রোগ্রাম বাস্তবায়ন, এরপর হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, ডকুমেন্টেশন। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে যে 1 নাম্বার হচ্ছে সমস্যা নির্দিষ্টকরণ। আমি যদি একটা প্রোগ্রাম তৈরি করতে যাই, প্রোগ্রাম তৈরি করতে গেলে প্রথমে আমাকে দেখতে হবে আমি কি প্রোগ্রাম তৈরি করব। 2টি সংখ্যার যোগ না 3টি সংখ্যার যোগ, না কি প্রোগ্রামটা আমি তৈরি করব। তাহলে প্রোগ্রাম তৈরি করার জন্য আমাকে যে কাজগুলো করতে হবে, যে সমস্যা নির্দিষ্টকরণ, সমস্যাটা খুঁজে বের করতে হবে যে আমি কোন প্রোগ্রামটা করব। 2টি সংখ্যার যোগ না 3টি সংখ্যার যোগ না 4টি সংখ্যার যোগ, আমি যেই কাজটা করব প্রোগ্রামটা আমি খুঁজে বের করব। খুঁজে বের করে তারপর আমি প্রোগ্রামটা তৈরি করব। তারপর হচ্ছে সমস্যা বিশ্লেষণ। আমি প্রোগ্রামটা খুঁজে বের করলাম যে হ্যাঁ, আমি 2টি সংখ্যা যোগ করব,
এবার আমাকে কি করতে হবে, সমস্যাটা বিশ্লেষণ করতে হবে, দেখতে হবে যে সমস্যা কি কি সমস্যা আছে এটার মধ্যে। আমি স্ক্যানিং করব, কিছু ছাঁটাই করে দিব, কিছু রেখে দিব। এই যে সমস্যাটা বিশ্লেষণ, বিশাল আকারে আমি একটা বিশ্লেষণ করব। অনেকগুলো প্রোগ্রাম থেকে অনেকগুলো কোডিং আছে, কোডিংগুলো থেকে কিছু কোডিং আমি রাখবো, কিছু কোডিং বাদ দিয়ে দিব, এটাকে হচ্ছে সমস্যা বিশ্লেষণ করব। এরপর হচ্ছে প্রোগ্রাম ডিজাইন, আমি প্রোগ্রামটাকে ডিজাইন করব, আসলে প্রোগ্রামটা কোন ধরনের হবে, কোন ক্যাটাগরি হবে। দেখো পাশে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, পাশে আমি একটা ছক দিয়ে রাখছি, ডিজাইন করতেছি। আসলে ডিজাইনটা কি হবে, যে আমার প্রোগ্রামটা কত বড় হবে, কতটুকু হবে, ডিজাইনটা আমার প্রোগ্রামের ডিজাইনটা কিরকম হবে সেটা আমরা দেখতে পারবো এই প্রোগ্রাম ডিজাইনের মাধ্যমে। এরপর প্রোগ্রাম উন্নয়ন। হ্যাঁ, অনেকেই গুড মর্নিং জানিয়েছো, ঠিক আছে, অনেকে দেখতেছো, ওকে। জান্নাত রুল দিয়েছো, জুয়েল রানা রুল দিয়েছো, যাই হোক আব্দুল আল মামুন রুল দিয়েছো, থ্যাংক ইউ যারা দেখতেছো। তো যাই হোক, আমরা প্রোগ্রাম ডিজাইনের মধ্যে আসছিলাম। প্রোগ্রামটাকে আমি সাজাবো, ডিজাইন করব, আসলে প্রোগ্রামটা কিরকম হচ্ছে এই ডিজাইন করার মধ্যে আমি ডিজাইনটা করে ফেলবো। তারপর হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন, প্রোগ্রামের ধাপে ধাপে উন্নয়ন করতে হয়, এক ধাপের পর দ্বিতীয় ধাপ, দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপ, তৃতীয় ধাপের পর চতুর্থ ধাপ, এভাবে আমরা ধাপে ধাপে উন্নয়ন করব প্রোগ্রামটা। তা উন্নয়ন যদি সম্পন্ন হয়ে যায় তারপর আমরা বাস্তবায়ন যাব। উন্নয়নের আরেকটা নাম হচ্ছে টেস্টিং করতে পারি আমরা। হ্যাঁ, বাস্তবায়ন বা টেস্টিং এর যদি যাই, তাহলে টেস্টিং মানে হচ্ছে আমি দেখবো প্রোগ্রামটা, আমার প্রোগ্রামটা চলে কিনা বা আমার প্রোগ্রামটা রান হচ্ছে কিনা। তাহলে আমি কি করলাম, প্রোগ্রামটাকে উন্নয়ন করলাম, উন্নয়নের পর প্রোগ্রামটা আমি বাস্তবায়ন করে দিলাম, প্রোগ্রামটা আমি এবার রান করে দিলাম। যখন আমি রান করে দিব তখন আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার প্রোগ্রামটা কি অবস্থা আছে। এরপর হচ্ছে ডকুমেন্টেশন, মানে প্রোগ্রামটাকে আমি রক্ষণাবেক্ষণ করব। প্রোগ্রামটা কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় পুরোটা হচ্ছে রক্ষণাবেক্ষণ। ডকুমেন্টেশনের পরে আমি রক্ষণাবেক্ষণে চলে যাব। তাহলে আমরা দেখছি প্রোগ্রাম তৈরির কতগুলো ধাপ। এক নাম্বার ধাপ হচ্ছে সমস্যা। প্রথম হচ্ছে সমস্যা নির্দিষ্ট করব, আমি কি প্রোগ্রাম তৈরি করব, কোন প্রোগ্রাম তৈরি করব, আমার প্রোগ্রামের নাম কি হবে, আমি প্রোগ্রাম সম্পর্কে সব যাবতীয় বিশ্লেষণ নির্দিষ্ট করব। ওইখান থেকে দ্বিতীয় ধাপে আমরা চলে যাব বিশ্লেষণ করা। বিশ্লেষণ মানে হচ্ছে যে আমি যে অনেকগুলো চিন্তা ভাবনা করছি, সমস্যা নির্দেশন করছি, তার মধ্যে কিছু স্ক্যানিং করব, কিছু বাছাই করে নিব, বাছাই করে আমি বিশ্লেষণ করব। এরপর আমি প্রোগ্রামটাকে ডিজাইন করব, আমার প্রোগ্রামটা কিরকম হবে, দেখতে কেমন কেমন হবে, আমার প্রোগ্রামটা কোডিং কেমন হবে, কোডিং এর পরে কোডিংগুলো কি করা হবে, ফ্লোচার্ট কেমন হবে, অ্যালগরিদম কেমন হতে পারে, আমি প্রোগ্রামটাকে ডিজাইন করব। এরপর হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন, মানে প্রোগ্রামটাকে আমি যে ডিজাইন করতে সেই জন্য ডেভেলপমেন্ট করতে হয়, আমি কিভাবে ডেভেলপ করবো প্রোগ্রামটাকে, একটার পর একটা ডেভেলপ করব, যে এইটার পরে এটা করবো, এটার পরে এটা করবো, এইভাবে আমি উন্নয়ন করব। যদি দেখি যে আমার উন্নয়ন কমপ্লিট হয়েছে তখন আমি কোথায় যাব, তখন আমি যাবো প্রোগ্রাম বাস্তবায়নে, মানে প্রোগ্রাম টেস্টিং এ চলে যাব। প্রোগ্রাম টেস্টিং বা বাস্তবায়ন করলাম, বাস্তবায়নের পরে প্রোগ্রাম ডকুমেন্টেশন, প্রোগ্রাম ডকুমেন্ট আকারে দেখাই দিলাম। এরপর হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ, প্রোগ্রামটা সঠিকভাবে চলতেছে কিনা, মানে সঠিকভাবে আছে কিনা, বা প্রোগ্রামে কোনো ঝামেলা হচ্ছে কিনা, প্রোগ্রামে কোনো সমস্যা হচ্ছে কিনা, সেটাকে আমি কি করব, বাস্তবায়ন করে দেখাবো, রক্ষণাবেক্ষণ করব যে আমার প্রোগ্রামে কোনো সমস্যা হচ্ছে কিনা। এই ছিল প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ধাপ 1 2 3 4 5 6 7, 7টা ধাপে নিয়ে আমরা কাজ করতে পারি। একটা প্রোগ্রাম তৈরি করার জন্য কয়েকটা ধাপ আছে, সেই ধাপগুলো হচ্ছে 1 নম্বর সমস্যা নির্দিষ্টকরণ, 2 নম্বর সমস্যা বিশ্লেষণ, 3 নম্বর প্রোগ্রাম ডিজাইন, 4 নম্বর প্রোগ্রাম উন্নয়ন, 5 নম্বর প্রোগ্রাম বাস্তবায়ন, 6 নম্বর হচ্ছে ডকুমেন্টেশন, 7 নম্বর হচ্ছে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। ওকে, তাহলে আমরা এই কয়টা ধাপ দেখলাম। ধাপের পরে আমরা সমস্যা নির্দিষ্টকরণ কি হতে পারে, সমস্যা বিশ্লেষণ কি হতে পারে, তারপর উন্নয়ন কি হতে পারে, ডিজাইন কি হতে পারে, উন্নয়ন কি হতে পারে, সেগুলো আমরা ভালোভাবে বিশদভাবে আলোচনা করব। আসো সমস্যা নির্দিষ্টকরণ। সমস্যার সমাধানের পূর্বে তা অবশ্যই ভালোভাবে চিহ্নিত করতে হবে সমস্যার প্রকৃতি, সমস্যার কারণ, সমস্যার সমাধানের সম্ভাব্য কতগুলো বিষয় তথ্য অনুসন্ধানের এই ধাপে বিবেচনা করা হয়ে থাকে। বিষয়গুলো হলো, দেখো বিষয়গুলো কি কি। সমস্যায় কোন ধরনের ইনপুট হবে, একটা সমস্যা আমি পাইছি, সমস্যার ইনপুটটা কোন ধরনের হবে, হ্যাঁ, কোন ধরনের আউটপুট প্রয়োজন, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মানে আমি সমস্যাগুলো কিভাবে সমাধান করব, কোন ধরনের আউটপুট প্রয়োজন হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে 1 নম্বর আমরা কি পাচ্ছি, সমস্যা কোন ধরনের ইনপুট দেওয়া হবে, 2 নম্বর সমস্যা কোন ধরনের আউটপুট প্রয়োজন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর হচ্ছে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সমস্যার সমাধানের জন্য যে সকল তথ্য প্রয়োজন তা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সংগ্রহ করতে হবে, অর্থাৎ তথ্য অনুসন্ধানের কাজটি এই ধাপে সম্পন্ন করতে হবে। তার মানে তথ্য অনুসন্ধানের কাজটা আমরা এই ধাপে সম্পন্ন করব।
তাহলে আমরা যেটা দেখছি সমস্যার সমাধানের পূর্বে তা অবশ্যই ভালোভাবে চিহ্নিত করতে হবে। 1 নম্বর হচ্ছে সমস্যার প্রকৃতি, কোন ধরনের সমস্যা, সমস্যার কারণ, কি কারণে সমস্যাটা হতে পারে, সমস্যার সমাধানের সম্ভাব্য কতগুলো তথ্য, আমি সবগুলো সামনে রাখবো, সামনে রেখে তারপর আমি কাজ করব। তাহলে বিষয়গুলো কি কি হতে পারে, সমস্যা কোন ধরনের ইনপুট হবে, তারপর হচ্ছে যে সমস্যার মধ্যে কোন ধরনের আউটপুট ও প্রয়োজনীয় সেই বিষয়ে সিদ্ধান্ত নিব। সমস্যার সমাধানের জন্য আমরা এরকম ভাবে যে সকল তথ্য প্রয়োজন তা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে সংগ্রহ করতে হবে, অর্থাৎ তথ্য অনুসন্ধানের কাজটি ধাপে ধাপে সম্পন্ন করতে হবে। ওকে, এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে সমস্যা বিশ্লেষণ। একটা সমস্যা আমরা পেয়েছি, সমস্যাটাকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করার জন্য কতগুলো নিয়ম মনে রাখতে হবে, সেটা হচ্ছে যার মাধ্যমে সিস্টেমে ব্যবহৃত উপাদান ও বিষয়বস্তু বিশ্লেষণ করে সমস্যা নিরূপণ ও সমস্যার কারণ চিহ্নিত করব, ডেটা সংগ্রহ, ডেটা সমস্যা সমাধানের এবং সমস্যা সমাধানের জন্য নতুন সিস্টেম তৈরির সর্বোচ্চ পরিকল্পনা প্রণয়ন করব। তার মানে যার মাধ্যমে সিস্টেমে ব্যবহার হচ্ছে, যার মাধ্যমে সিস্টেমে ব্যবহৃত উপাদান ও বিষয়বস্তু বিশ্লেষণ করে সমস্যা নিরূপণ করব, মানে সমস্যাটা বিশ্লেষণ করব, সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেই সমস্যাটাকে আমি সমাধানের বিশ্লেষণ করব, সমস্যার কারণ চিহ্নিত করব, ডেটা সংগ্রহ করব এবং সমস্যা সমাধানের জন্য নতুন সিস্টেম তৈরির সর্বোচ্চ পরিকল্পনা গ্রহণ করব। আমি এই সিস্টেম ছাড়া আমি নতুন একটা সিস্টেম বানাচ্ছি, এই সিস্টেমটা কিভাবে পরিকল্পনা গ্রহণ করতে হয় সেটা আমি দেখব। ওকে, সমস্যা নির্দিষ্টকরণের পর সমস্যাটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করতে হবে। আচ্ছা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে কি লাভ হবে, দেখো এখানে লাভের কথা বলা হচ্ছে যে এই ধাপে নিম্নলিখিত বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে। 1 নম্বর সমস্যা গাণিতিক মডেল তৈরি করা যাবে। ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে আমি গাণিতিক মডেল তৈরি করতে পারবো। সমস্যার সমাধানে কত সময় লাগবে তা নিরূপণ করতে হবে। তার মানে একটা সমস্যা হয়েছে, এটা সমাধান করার জন্য কত সময় লাগবে সেটা আমি নিরূপণ করতে পারবো। তাহলে সমস্যা সমাধান করার জন্য ধাপে ধাপে নিরূপণ করতে পারবো। তাহলে আমি যেটা দেখছি সমস্যা গাণিতিক মডেল তৈরি করা যায় 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সমস্যা সমাধানে কত সময়ের ব্যাপারটা এখানে চলে আসছে, সময়টা আমরা নিরূপণ করতে পারবো। এরপর হচ্ছে সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে বিভিন্ন টুলস পদ্ধতি ব্যবহার করা যায়। এই সমস্যাটা যে আমি বিশ্লেষণ করব, সমস্যাটা ধারাবাহিকভাবে বিশ্লেষণ করা যায়, কতগুলো ধাপ নিয়ে বিশ্লেষণ করা যায়। তো কতগুলো বিশ্লেষণ করা যায় ধাপ নিয়ে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, 2 নম্বর হচ্ছে ডেটা ডিকশনারি, স্ট্রাকচার ইন ইংলিশ, ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল, সিস্টেম ফ্লো চার্ট। হ্যাঁ, সিস্টেম ফ্লো চার্ট। তো যাই হোক, আমরা সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে কতগুলো টুলস আমরা ব্যবহার করতে পারি। কতগুলো টুলসের মধ্যে 1 নম্বর হচ্ছে ডেটা ফ্লো ডায়াগ্রাম, 2 নম্বর হচ্ছে ডেটা ডিকশনারি, স্ট্রাকচার ইন ইংলিশ, ডিসিশন ট্রি, ডিসিশন টেবিল এবং সিস্টেম ফ্লো চার্ট। তো এই ফ্লোচার্টগুলো ব্যবহার করে আমরা সমস্যাটাকে বিশ্লেষণ করতে পারবো। এরপর আসে প্রোগ্রাম ডিজাইন। আমরা একটা ডিজাইনের জন্য পাশে একটা চিত্র দিয়ে রাখছি, প্রোগ্রামটা কিভাবে আমরা ডিজাইন করব। সমস্যা সমাধান করার জন্য বর্তমান প্রোগ্রামের প্রয়োজনীয় সংশোধন করে নতুন প্রোগ্রামের মূল রূপরেখা নির্ণয় করাকে সিস্টেম ডিজাইন বলে। আবার ডিজাইনটা একটু আবার পড়ি, আমরা আবার একটু দেখি ভালো করে। সমস্যা সমাধান করার জন্য মানে আমি একটা সমস্যা সমাধান করব, সমাধান করার জন্য বর্তমান প্রোগ্রামের প্রয়োজনীয় সংশোধন করে। তার মানে আমরা বুঝলাম যে কিছু সংশোধন করতে হবে, প্রয়োজনীয় সংশোধন করে নতুন প্রোগ্রামের মূল রূপরেখা নির্ণয় করাকে সিস্টেম ডিজাইন করে। প্রোগ্রাম বিশ্লেষণ ধাপে যে ছোট ছোট ভাগগুলো করা হয়েছে তাদের পারস্পরিক সম্পর্ক, সামগ্রিক সমাধান বের করতে হবে। তাহলে প্রোগ্রাম ডিজাইন প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়ে থাকে, 1 লজিক্যাল ডিজাইন, 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। তাহলে ডিজাইন আমরা কয় ধরনের পেলাম স্যার? ডিজাইন পেলাম 2 ধরনের, একটা হচ্ছে লজিক্যাল আর একটা হচ্ছে ফিজিক্যাল। লজিক্যাল মানে হচ্ছে যৌক্তিক ডিজাইন, ফিজিক্যাল মানে হচ্ছে একেবারে সরাসরি যে ডিজাইনটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। তাহলে প্রোগ্রাম ডিজাইনের মধ্যে আমরা কতগুলো ধাপ পেলাম? 1 নম্বর হচ্ছে লজিক্যাল ডিজাইন, 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। তাহলে আমরা কয়টা ধাপ পেলাম? 2টা ধাপ পেলাম, একটা হচ্ছে লজিক্যাল আর একটা হচ্ছে ফিজিক্যাল। ওকে, প্রোগ্রাম ডিজাইনে নিম্নলিখিত বিষয়ভুক্ত অন্তর্ভুক্ত করা হয়। ডিজাইন করতে গেলে কতগুলো বিষয় লাগে, সেই বিষয়গুলো আমরা কি কি? 1 নম্বর হচ্ছে ইনপুট ডিজাইন,
আউটপুট ডিজাইন, ইনপুট আউটপুটের মধ্যে সম্পর্ক, এরপর হচ্ছে এদের মধ্যে ইনপুট আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন করা, এগুলো আমরা পেলাম। তাহলে প্রোগ্রাম ডিজাইন কয় ধরনের আমরা দেখতে পেলাম? প্রোগ্রাম ডিজাইন আমরা দেখলাম দুই ধরনের। কি কি স্যার? একটা হচ্ছে লজিক্যাল আর একটা হচ্ছে ফিজিক্যাল। দুইটা কি কি দেখলাম? একটা লজিক্যাল আর একটা কি দেখলাম? ফিজিক্যাল দেখলাম। ঠিক আছে, প্রোগ্রাম ডিজাইনে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা যায়: ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন, ইনপুট আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন। ওকে, তাহলে আমরা কি কি দেখলাম? ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন, ইনপুট আউটপুটের মধ্যে সম্পর্ক ডিজাইন করা। ওকে, এবার প্রোগ্রাম উন্নয়ন। প্রোগ্রাম উন্নয়ন করব আমরা। প্রোগ্রাম উন্নয়ন অ্যালগরিদম বা ফ্লোচার্টকে কোনো একটি স্তরের প্রোগ্রামিং ভাষায় লিখতে হবে, একে বলা হয় কোডিং। যেমন সি, জাভা, ভিজুয়াল বেসিক ইত্যাদি, এগুলোকে কোডিং বলা হয়। এগুলো কি বলা হয়? কোডিং বলা হয়। তাহলে এগুলোকে আমরা কি বলতেছি? এগুলোকে বলা হয় কোডিং। সেই কোডিং গুলো আমরা আবার বলছি কোডিং কি? কোডিং হচ্ছে অ্যালগরিদম বা ফ্লোচার্টকে কোনো একটি স্তরে প্রোগ্রামিং ভাষায় লিখতে হয়, একে বলা হয় কোডিং। তার মানে অ্যালগরিদম এবং ফ্লোচার্টকে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষায় লেখাকে কি বলা হয় স্যার? কোডিং বলা হয়। যেমন কোডিং লেখা হয় কোন কোন ভাষায় কোডিং লেখা যায়? সি ভাষায়, জাভা, ভিজুয়াল বেসিক ইত্যাদি ভাষায় কোডিং লেখা যেতে পারে। প্রোগ্রামগুলো ব্যবহারের ধারাবাহিকতা এই ধাপে নির্ধারণ করা হয়ে থাকে। সিস্টেম উন্নয়ন, সমষ্টিগত কাজ এবং প্রোগ্রাম উন্নয়নের জন্য সিস্টেম ব্যবহারকারী, সিস্টেম বিশ্লেষক ও প্রোগ্রাম রচয়িতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা দরকার। তাহলে কি থাকা দরকার? ঘনিষ্ঠ যোগাযোগ থাকা দরকার। কিসের জন্য? প্রোগ্রামগুলো ব্যবহারে, আমরা একটা প্রোগ্রাম ব্যবহার করব, সেই প্রোগ্রামগুলো ব্যবহারে ধারাবাহিকভাবে থাকতে হবে। এক নম্বর কি? ধারাবাহিকভাবে আনতে হবে এবং ধাপে ধাপে নিরূপণ করতে হবে। সিস্টেম উন্নয়নের একটি সমষ্টিগত কাজ। প্রোগ্রামের উন্নয়নের জন্য সিস্টেম ব্যবহারকারী, সিস্টেম বিশ্লেষক এবং প্রোগ্রাম রচয়িতার মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা দরকার। যদি যোগাযোগ না থাকে তাহলে আমরা প্রোগ্রাম উন্নয়ন করতে আমাদের ব্যাহত হবে। এরপর হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন। আমরা কি দেখছি? প্রোগ্রাম বাস্তবায়ন। একটা প্রোগ্রামকে আমি বাস্তবায়নের রূপ দিব। বাস্তবায়নের রূপ দিতে হলে আমাকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো হচ্ছে: এক নম্বর হচ্ছে টেস্টিং, দুই নম্বর হচ্ছে ডিবাগিং। টেস্টিং মানে হচ্ছে আমি টেস্ট করে দেখবো আসলে প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি আছে কিনা। আমি কি করে দেখবো? টেস্ট করে দেখবো প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি আছে কিনা। তাহলে হার্ডওয়্যার ক্রয় থেকে শুরু করে সফটওয়্যার ইনস্টল, এইসব কাজ বাস্তবায়নের মধ্যে পড়ে। বাস্তবায়নের অংশের দুটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে: এক নম্বর হচ্ছে টেস্টিং, দুই নম্বর হচ্ছে ডিবাগিং। তাহলে বাস্তবায়নের দুটি অংশ কি কি স্যার? একটি হচ্ছে টেস্টিং আর একটা হচ্ছে ডিবাগিং। এবার টেস্টিং মানে কি এবং ডিবাগিং মানে কি? টেস্টিং মানে হচ্ছে একটা প্রোগ্রামের মধ্যে কোনো ভুল আছে কিনা, প্রোগ্রামের ভুল ত্রুটি আমি লক্ষ্য করে দেখবো, যদি ভুল থাকে সেগুলো আমি সংশোধন করব, সেটা হচ্ছে টেস্টিং। আর ডিবাগিং, ভুল ত্রুটি পরীক্ষা করা হচ্ছে টেস্টিং, আর ডিবাগিং হচ্ছে ভুল সংশোধন করা। হ্যাঁ, বাগ মানে কি? বাগ মানে হচ্ছে ভুল, আর ডিবাগিং মানে হচ্ছে ভুল সংশোধন করা। তাহলে ভুল ত্রুটি পরীক্ষা করা এবং এরপরে হচ্ছে সংশোধন করা। এবার আসলে টেস্টিংটা আমি একটু ডিটেলস আলোচনা করি। টেস্টিংটা কি হতে পারে? প্রোগ্রাম টেস্টিং হচ্ছে কোনো প্রোগ্রাম কোডিং বা সম্পন্ন করার পর প্রোগ্রামের একটি যে ধরনের আউটপুট বা ফলাফল হওয়া উচিত তা ঠিকমতো আসছে কিনা বা রান করছে কিনা তা যাচাই করা। ভিন্ন ভিন্ন ইনপুট দিয়ে আউটপুটের অবস্থা পর্যবেক্ষণ করা হয় এই ধাপে। এক্ষেত্রে যদি কোনো অসঙ্গতি পাওয়া যায় তবে বুঝতে হবে প্রোগ্রামে কোডিংয়ে কোথাও ভুল আছে। প্রোগ্রামে সাধারণত তিন ধরনের ভুল পরিলক্ষিত হয়। কয় ধরনের ভুল পরিলক্ষিত হয়? তিন ধরনের ভুল পরিলক্ষিত হয়। এক নম্বর হচ্ছে ব্যাকরণগত ভুল, যৌক্তিক ভুল, আর হচ্ছে নির্বাহক ভুল। মানে হচ্ছে এক হচ্ছে ব্যাকরণ লজিক্যাল ভুল, যৌক্তিক ভুল মানে হচ্ছে লজিক্যাল ভুল, স্ট্রাকচার ভুল, আর এটা হচ্ছে এক্সিকিউটিভ ভুল মানে এক্সিকিউটিভ এরর। তাহলে আমরা কয় ধরনের এরর পেলাম? তিন ধরনের। একটা হচ্ছে লজিক্যাল এরর মানে যৌক্তিক ভুল, স্ট্রাকচার ভুল মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে আমি নির্বাহ করতে গেলাম এই স্ট্রাকচারটা ভুল হয়েছে, আর এটা হচ্ছে ব্যাকরণগত ভুল। হ্যাঁ, এই তিন ধরনের ভুল আছে, সেই ভুলগুলো সংশোধন করতে হবে। এবার আসলে ডিবাগিং। এবার কি পেলাম আমরা? ডিবাগিং। আমরা উপরে প্রোগ্রাম টেস্টিং এর ক্ষেত্রে তিন ধরনের ভুল সম্পর্কে জানছি।
টেস্টিং এর ক্ষেত্রে কয় ধরনের ভুল জানছি স্যার? 3 ধরনের ভুলটা আমরা জানছি টেস্টিং এর ক্ষেত্রে। এবার আসো ডিবাগিং। ডিবাগিং এর ক্ষেত্রে আমরা দেখি, ডিবাগিং এর ক্ষেত্রে দেখি এরকম ভাবে আমরা উপর টেস্টিং এবং ডিবাগিং এর ভুল জেনেছি। প্রোগ্রামে কোনো ভুল চিহ্নিত করতে পারলে তাকে বলা হয় বাগ। তার মানে প্রোগ্রামে ভুলটাকে কি বলা হয়? বাগ। উক্ত বাক্যের সমাধান করাকে বলা হয় ডিবাগ। এক্ষেত্রে সিনট্যাক্স এরর সমাধান কাজ করা যায়, লজিক্যাল এরর সমাধান করা যায় এবং তুলনামূলকভাবে জটিল। সিনট্যাক্স এরর মানে হচ্ছে ব্যাকরণগত ভুল, লজিক্যাল এরর মানে হচ্ছে যৌক্তিক ভুল, আর স্ট্রাকচার এরর মানে হচ্ছে নির্বাহজনিত ভুল। এই 3 ধরনের ভুলকে আমরা সংশোধন করেছিলাম টেস্টিং এর মধ্যে। কিন্তু ডিবাগিং কি বলছে? সিনট্যাক্স এরর করাটা সহজ, ব্যাকরণ ভুল করা সহজ, এটা এই ভুলটাকে সংশোধন করা সহজ। লজিক্যাল এরর সমাধান করা তুলনামূলকভাবে জটিল। আমি একটা লজিক দিয়েছি, লজিকটা ভুল হয়ে গেছে, হ্যাঁ, বা আমি এরকম ভাবে লজিকটা সম্পূর্ণ ইয়েস দরকার ছিল, লজিকটা হয়ে গেছে নো হয়ে গেছে, তাহলে আমার লজিকটা ভুল হয়েছে, তার মানে এটা সংশোধন করা বেশ কঠিন। এরপর আসে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন কি সেটা আমরা দেখি। প্রোগ্রাম ডেভেলপমেন্টের সময় ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করে রাখা হয়। এই লিপিবদ্ধ করাকে প্রোগ্রাম ডকুমেন্টেশন বলে। তার মানে কোনো কিছু লিপিবদ্ধ করে রাখবো, ডকুমেন্ট আকারে রেখে দেবো। দেখো আমরা কিছু ফাইল দিয়ে রাখছি, ফাইল দিয়ে আমরা বুঝাইছি যে হ্যাঁ এখানে কিছু ফাইলের ছবি আছে, আমরা প্রোগ্রামকে ডকুমেন্টগুলোকে নির্দিষ্ট করে রেখে দিয়েছি। হ্যাঁ, তাহলে এই লিপিবদ্ধ করাকে প্রোগ্রামের ডকুমেন্টেশন বলে। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের ডকুমেন্টেশনের গুরুত্ব অপরিসীম। তার মানে আমি একটা প্রোগ্রামকে রক্ষণাবেক্ষণ করতে চাই, সেজন্য এরকম ডকুমেন্টেশনের গুরুত্ব অপরিসীম। ডকুমেন্টেশন নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। 1 নম্বর হচ্ছে প্রোগ্রামের বর্ণনা। আমি প্রোগ্রামের বর্ণনা দিব, যে প্রোগ্রামটা কিরকম হবে, প্রোগ্রামটা সম্পর্কে বর্ণনা দিব। 2 নম্বর হচ্ছে প্রোগ্রামের ফ্লো চার্ট। একটা ফ্লো চার্ট আঁকবো প্রোগ্রামটার জন্য। ফ্লো চার্ট হচ্ছে শুরু এবং শেষ দিয়ে, ফ্লো চার্ট বিভিন্ন চিত্রের মাধ্যমে সমাধান করা হয়, সেটা হচ্ছে ফ্লো চার্ট। আমি চিত্রের মাধ্যমে একটা ফ্লো চার্ট আঁকবো। এরপর হচ্ছে লিখিত প্রোগ্রাম। আমি একটা প্রোগ্রাম লিখে রাখবো, হ্যাঁ, প্রোগ্রামটা লিখে দেবো। নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা। আমি কি মানে এটা নির্বাহ করার জন্য, মানে আমি এটাকে রান করার জন্য এটা কি কি কাজ করতে হবে সেই কাজের একটা তালিকা লাগবে, আমি লিখে রাখবো। পরীক্ষণ ও ফলাফল, পরীক্ষণ করলাম এবং ফলাফল কি পাইলাম সেটাও আমি লিখে রাখবো। সহজ কথা হচ্ছে ডকুমেন্টেশন মানে হচ্ছে আমি ডকুমেন্ট আকারে আমি এটাকে লিপিবদ্ধ করে রাখবো। ডকুমেন্ট আকারে সেটাকে আমি কি করে রাখবো? লিপিবদ্ধ করে রাখবো, সেটাকে বলা হচ্ছে ডকুমেন্টেশন। তাহলে প্রোগ্রাম ডেভেলপমেন্টের সময় ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন বিষয় লিপিবদ্ধ করে রাখা হয়, আর এই লিপিবদ্ধ করাকে প্রোগ্রামের ডকুমেন্টেশন বলে। তাহলে ভবিষ্যতের কথা ভেবেই লিপিবদ্ধ করা হয়, আর এই লিপিবদ্ধ করাকে কি বলা হয়? ডকুমেন্টেশন বলে। প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ ডকুমেন্টেশন গুরুত্ব অপরিসীম। কেন অপরিসীম? কেননা রক্ষণাবেক্ষণে কোনো ঝামেলা যদি হয় তাহলে আমি দেখবো, আমি ডকুমেন্ট থেকে দেখবো কি কি ছিল, কি কি আছে, সেগুলো আমি দেখতে পাবো। প্রোগ্রামের বর্ণনা দিতে পারবো, ফ্লো চার্ট, লিখিত প্রোগ্রাম, আমার লিখিত প্রোগ্রাম থাকবে, ফ্লো চার্ট থাকবে, প্রোগ্রামের বর্ণনা থাকবে, নির্বাহের জন্য প্রয়োজনীয় কাজের তালিকা থাকবে, পরীক্ষণ এবং ফলাফল থাকবে। তাহলে এগুলো থাকবে, এগুলো থেকে আমি রক্ষণাবেক্ষণ আমার কাজটা খুব সহজ হয়ে যাবে। এবার আমি দেখি প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। তাহলে প্রোগ্রাম তৈরির সর্বশেষ ধাপ কি স্যার? প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ। একটা প্রোগ্রামের সর্বশেষ ধাপ হচ্ছে প্রোগ্রামটা ঠিক মতো চলতেছে কিনা, ঠিক মতো আছে কিনা রক্ষণাবেক্ষণ করা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? সময়ের সাথে সাথে পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের কারণে প্রোগ্রামের পরিবর্তন বা আধুনিকরণ করা প্রয়োজন হয়। একটা প্রোগ্রামে অনেক সময় পরিবর্তন করতে হয় বা আধুনিকরণ করতে হয়। এই ধরনের কাজ রক্ষণাবেক্ষণ ধাপের অন্তর্ভুক্ত। তার মানে এই কাজগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত। এছাড়া প্রোগ্রাম সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টেশনের ধাপে সম্পন্ন করা হয়। এছাড়া প্রোগ্রামের সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টের কাজে সম্পন্ন করা হয়। তার মানে ডকুমেন্টেশন আমি লিপিবদ্ধ করে রেখেছি, তো সেই জন্য যদি আমার রক্ষণাবেক্ষণ যদি কোনো সমস্যা হয় তখন আমি ডকুমেন্ট থেকে তথ্যগুলো নিয়ে আসতে পারবো। তাহলে আমরা ডকুমেন্টেশন কি পাইলাম? অনেক সময় প্রোগ্রাম পরিবর্তন করতে হয়, পরিবর্তন করার কারণে বা আধুনিকরণ করতে হয়। এই আধুনিকরণ করা, পরিবর্তন করা, এগুলো হচ্ছে রক্ষণাবেক্ষণের একটা কাজ। ওকে, সিস্টেম উন্নয়ন চক্র। একটা সিস্টেমের উন্নয়ন চক্রটা কিভাবে হতে পারে সেটা আমরা দেখি। সিস্টেম রক্ষণাবেক্ষণে কিছু কাজ আছে, সেটা আমরা দেখি। প্রয়োজনীয় পরিবর্ধন বা উন্নয়নের জন্য সিস্টেমের কার্যকারিতা পর্যবেক্ষণ করার পর সিস্টেমের উদ্দেশ্য ও লক্ষ্য
ঠিকমতো বাস্তবায়িত হলো কিনা সেই বিষয়ে দৃষ্টিপাত রাখা। তাহলে সিস্টেম রক্ষণাবেক্ষণের একটা কাজ হচ্ছে যে কি, প্রয়োজনীয় পরিবর্তন, প্রয়োজন অনুযায়ী আমরা কি করব, পরিবর্তন করব বা উন্নয়নের জন্য সিস্টেমের কার্যকারিতা এরকমভাবে আমি দেখব, এবং রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণ সিস্টেমের উদ্দেশ্য লক্ষ্য ঠিকমতো হচ্ছে কিনা সেগুলো আমরা দেখব। তাহলে সিস্টেমের রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছে এটা। আরেকটা কাজ আছে, সেটা আমরা দেখি। প্রাথমিক অবস্থায় সিস্টেম পরিচালনায় অনভিজ্ঞতার কারণে সৃষ্ট প্রত্যাশিত ভুল ভ্রান্তি অভিজ্ঞতা বৃদ্ধির মাধ্যমে দূর করা হয়ে থাকে। তার মানে আমি যখন একটা সিস্টেম তৈরি করতে যাব, তাহলে অবশ্যই অভিজ্ঞ লোক হলে ভালো হয়, কেননা অভিজ্ঞতা বৃদ্ধির মাধ্যমে আমি এটাকে দূর করতে পারবো। এরপর হচ্ছে সিস্টেমের রক্ষণাবেক্ষণের কাজ। প্রধান কাজগুলো হলো, 1 নম্বর হচ্ছে সিস্টেমের হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ। আমরা হার্ডওয়্যার মানে কি, যন্ত্রাংশ। হ্যাঁ, 2 নম্বর কি, 1 নম্বর কি, হার্ডওয়্যার মানে হচ্ছে যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণ করবো। আমি যন্ত্রাংশ ঠিক মতো আছে কিনা সেগুলো দেখতে হবে, তাহলে প্রোগ্রামের সমস্যা হবে না। এরপর হচ্ছে সিস্টেমের সফটওয়্যার রক্ষণাবেক্ষণ। আমি যেই সফটওয়্যারে কাজ করছি সেই সফটওয়্যারটা ঠিক মতো আছে কিনা, সচল আছে কিনা সেটাও দেখতে হবে। এরপর সিস্টেমের ডকুমেন্ট রক্ষণাবেক্ষণ। আমি যে কিছুক্ষণ আগে বললাম ডকুমেন্ট লিপিবদ্ধ করে রাখবো, সেটাও আমাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, কোনো সমস্যা যাতে না হয়। তাহলে আমরা প্রধান কাজ দেখলাম 3টা। 1 নম্বর কি, হার্ডওয়্যার। 1 নম্বর কি, হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ। 2 নম্বর সফটওয়্যার রক্ষণাবেক্ষণ। 3 নম্বর সিস্টেম ডকুমেন্টেশন রক্ষণাবেক্ষণ। তাহলে এই কয়টা আমরা কাজ দেখতে পেলাম সিস্টেমের উন্নয়নের কাজ। তাহলে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং হচ্ছে ডকুমেন্ট আমরা কি কি দেখতে পেলাম। আমরা বলছি 1 নম্বর হচ্ছে হার্ডওয়্যার দেখতে পেলাম, 2 নম্বর সফটওয়্যার রক্ষণাবেক্ষণ, 3 নম্বর হচ্ছে আমরা কি দেখতে পেলাম, এরকম ভাবে ডকুমেন্টেশন রক্ষণাবেক্ষণ। 3টা রক্ষণাবেক্ষণ আমরা দেখলাম, কি কি, হার্ডওয়্যার, সফটওয়্যার এবং ডকুমেন্টেশন। এই 3টা আমরা দেখতে পেলাম। ওকে, তাহলে আমরা রক্ষণাবেক্ষণ কয়টা দেখলাম, 3টা দেখলাম। 1 নম্বর হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার এবং 1 নম্বর হার্ডওয়্যার, 2 নম্বর সফটওয়্যার এবং 3 নম্বর হচ্ছে ডকুমেন্টেশন রক্ষণাবেক্ষণ। তাহলে 3 ধরনের কাজ। কয় ধরনের কাজ পেলাম আমরা, 3 ধরনের কাজ পেলাম। কি কি কাজ আবার বলছি, হার্ডওয়্যারকে যদি আমি রক্ষণাবেক্ষণ না করি তাহলে আমার এটা সম্পূর্ণ কাজ হবে না। সফটওয়্যারকে রক্ষণাবেক্ষণ করতে হবে এবং ডকুমেন্টকেও আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। ওকে, সিস্টেম উন্নয়ন চক্র আমরা একটু যদি দেখি, সিস্টেম বিশ্লেষণ, সিস্টেম ডিজাইন, এরপর হচ্ছে সফটওয়্যার উন্নয়ন, এরপর হচ্ছে সিস্টেম বাস্তবায়ন, এরপর সিস্টেম রক্ষণাবেক্ষণ। তাহলে কি কি পেলাম আমরা, 1 নম্বর হচ্ছে সিস্টেম বিশ্লেষণের মধ্যে আমরা যা যা পেয়েছি, সিস্টেম ডিজাইন। কি কি পেয়েছি আমরা, সিস্টেম ডিজাইন। আমরা কি কি পেয়েছি, 1 নম্বর সিস্টেম বিশ্লেষণ, সিস্টেম ডিজাইন, এরপর পেলাম সিস্টেম উন্নয়ন, সিস্টেম বাস্তবায়ন এবং সিস্টেম রক্ষণাবেক্ষণ। আমরা আবার দেখি সিস্টেম উন্নয়ন চক্রটা। সিস্টেম বিশ্লেষণ, সিস্টেম উন্নয়ন চক্রটা কি কি দেখলাম, সিস্টেম উন্নয়ন চক্রটা হচ্ছে সিস্টেম বিশ্লেষণ, সিস্টেম ডিজাইন, সফটওয়্যার উন্নয়ন, সফটওয়্যার বাস্তবায়ন, সফটওয়্যার রক্ষণাবেক্ষণ। তাহলে এগুলো আমরা দেখলাম। ওকে, সিস্টেম উন্নয়ন চক্র, সিস্টেম বিশ্লেষণ, সিস্টেম ডিজাইন, সফটওয়্যার উন্নয়ন, সফটওয়্যার বাস্তবায়ন এবং রক্ষণাবেক্ষণ। আমরা যদি দলীয় কাজ দেই, দলীয় কাজের মধ্যে আমরা বলতে পারি যে সমস্যা বিশ্লেষণের ধাপসমূহ আলোচনা করো। ক দলকে দিলাম যে সমস্যা বিশ্লেষণের ধাপগুলো আলোচনা করো। সমস্যা বিশ্লেষণের ধাপ প্রথমে ছিল। খ দলকে যদি বলি প্রোগ্রাম ডিজাইনে কোন ধরনের কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত তা তুমি বিশ্লেষণ করো। আসো ক দলের প্রশ্ন, সিস্টেম বিশ্লেষণের ধাপগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে দেখি, ধাপগুলো কি কি হতে পারে। ধাপে আমরা চলে যাচ্ছি একদম প্রথমে, ধাপে যেটা আমরা দেখছিলাম সেই ধাপে চলে যাই। সমস্যা বিশ্লেষণের ধাপ, এই যে সমস্যা বিশ্লেষণের ধাপগুলো এটা ছিল। 1 নম্বর গাণিতিক মডেল তৈরি করা, সমস্যা সমাধানে কত সময় লাগবে তা নির্ণয় করা। এছাড়া যদি তোমাকে এই কাজটা দিয়েছিলাম, এই কাজের মধ্যে তুমি এখানে কি লিখতে পারো, সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে বিভিন্ন টুলস বা পদ্ধতি ব্যবহার করা হয়। কি কি ব্যবহার করা হয় সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে, বিভিন্ন টুলস বা
পদ্ধতি ব্যবহার করা হয়। সেই টুলসগুলো কি কি হতে পারে? ডেটা ফ্লো ডায়াগ্রাম, 1 নাম্বার কি হতে পারে? ডেটা ফ্লো ডায়াগ্রাম। 2 নাম্বার ডেটা ডিকশনারি। 3 নাম্বার স্ট্রাকচার ইন ইংলিশ। 4 নাম্বার হচ্ছে ডিসিশন ট্রি। 4 নাম্বার কি? ডিসিশন ট্রি। 5 নাম্বার হচ্ছে ডিসিশন টেবিল এবং সিস্টেম ফ্লো চার্ট। এগুলো হতে পারে। এগুলো দিয়ে সিস্টেমকে তুমি বিশ্লেষণ করবা। তাহলে আমরা সিস্টেম কদলকে যে কাজ দিয়েছিলাম, কদলের কাজের সমাধান কিন্তু আমরা এখানে আবার বলেও দিলাম। তাহলে কদলের কাজ ছিল যার মাধ্যমে সিস্টেম ব্যবহার করা হয়, ব্যবহৃত উপাদান ও বিষয়বস্তু বিশ্লেষণ করে সমস্যা নিরূপণ ও সমস্যার কারণ চিহ্নিত এবং ডেটা সংগ্রহ, সমস্যা সমাধানের জন্য নতুন সিস্টেম তৈরি, সর্বোচ্চ পরিকল্পনা প্রণয়ন। তাহলে এটা গুরুত্ব দিতে হবে। কি কি গুরুত্ব হবে? 1 নম্বর হচ্ছে সমস্যার মডেল তৈরি করা। 2 নম্বর হচ্ছে সমস্যার সমাধান কত সময় লাগবে তা নিরূপণ করা। সমস্যাটা সমাধান করতে গেলে কত সময় লাগবে তা নিরূপণ করা। এছাড়া আমরা কি করতে পারি? সমস্যা বিশ্লেষণের ক্ষেত্রে বিভিন্ন টুলস বা পদ্ধতি ব্যবহার করতে পারি। সেই টুলস বা পদ্ধতি কি? ডেটা ফ্লো ডায়াগ্রাম, ডেটা ডিকশনারি, স্ট্রাকচার ইন ইংলিশ, ডিসিশন ট্রি এবং সিস্টেম ফ্লো চার্ট। এগুলো আমরা ব্যবহার করতে পারি। এবার প্রোগ্রাম ডিজাইন যদি বলে যে প্রোগ্রাম ডিজাইনে কি কি কাজ দেওয়া হচ্ছে, 2 ধরনের কাজ দিবা। বলবো যে 1 নম্বর হচ্ছে যে লজিক্যাল, এরপর হচ্ছে ফিজিক্যাল। প্রোগ্রাম ডিজাইনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর কি? লজিক্যাল ডিজাইন, আর এটা হচ্ছে ফিজিক্যাল ডিজাইন। আর এইটার মধ্যে কি কি অন্তর্ভুক্ত, সেই অন্তর্ভুক্তগুলো আমরা দেখেছি। ইনপুট ডিজাইন, আউটপুট ডিজাইন, এরপর ইনপুট আউটপুটের মধ্যে সম্পর্ক। ওকে স্যার, মোটামুটি ভাবে এটা ছিল, আমরা এটা দেখেছিলাম। আমরা যদি এখন মূল্যায়ন করতে যাই, বাগ কি? আমরা বাগ বলেছি, বাগ হচ্ছে ভুল। বাগ কি? বাগ হচ্ছে প্রোগ্রামের ভুল। বাগ কি স্যার? বাগ হচ্ছে প্রোগ্রামের ভুল। আর ডিবাগ কি? ভুল সংশোধন। ডিবাগ কি? প্রোগ্রামের ভুল সংশোধন। তাহলে আমরা বাগ যদি বলি, বাগ কি? বাগ হচ্ছে প্রোগ্রামের ভুল। আর ডিবাগ কি? প্রোগ্রামের ভুল সংশোধন। প্রোগ্রামে ব্যাকরণগত ভুল বলতে কি বুঝো? আমরা কিছুক্ষণ আগে দেখাইছি ব্যাকরণগত ভুল ছিল 3টা। 1 লজিক্যাল এরর, সিনট্যাক্স এরর এবং স্ট্রাকচার এরর। ব্যাকরণগত ভুল ছিল, তার মধ্যে একটা সিনট্যাক্স এরর। এই এররটা আমরা কি, এটা এররটা সম্পর্কে আমরা আলোচনা করেছি, তোমরা দেখবা। এরপর প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ জরুরি কেন ব্যাখ্যা করো। আমরা মূল্যায়ন করছি এবং মূল্যায়নের অ্যান্সার গুলো তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তুমি সহজে এগুলো মূল্যায়ন করতে পারো। প্রোগ্রামের রক্ষণাবেক্ষণ জরুরি কেন? প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ জরুরি যে প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ না করলে মাঝে মাঝে এটাকে আধুনিকরণ করা যায়, মাঝে মাঝে এটাকে পরিবর্তন করতে হয়, প্রোগ্রাম মাঝে মাঝে সংশোধন করতে হয়, আধুনিকরণ করতে হয়। এই জন্য প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ বেশ গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছো স্যার? প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ কেন গুরুত্বপূর্ণ? এই জন্য প্রোগ্রাম রক্ষণাবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা প্রোগ্রাম রক্ষণাবেক্ষণের কাজটা করব। এরপর আমরা বাড়ির কাজ যদি দেই তোমাদের, তাহলে বাড়ির কাজ কি হতে পারে? তোমার বাস্তব জীবনে কোনো সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম তৈরি করে ধাপগুলো লিখে নিয়ে আসবে। হ্যাঁ, বাস্তব জীবনে যদি কোনো সমস্যা থাকে, এগুলো প্রোগ্রামের ধাপে ধাপে যেভাবে করছি আমরা সেভাবে তুমি করতে পারো, করে তুমি এটাকে লিখে নিয়ে আসতে পারো। তাহলে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলা সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, যাতে আগামী ক্লাসও তোমরা আমাদের সাথে থাকো। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলা। এবং এই আজকের পড়াটুকু যা পড়েছি, প্রোগ্রাম তৈরির ধাপ পড়েছি, আমি একটু রিভিউ করছি। প্রোগ্রাম তৈরির ধাপগুলো পড়েছি, সেই ধাপগুলো তুমি ভালো করে আমাদের লেকচারটা ভালো করে শুনবা এবং অন্যের মাঝে শেয়ার করে দিবা, তাহলে অন্যরাও উপকৃত হবে। তাহলে ঠিক আছে স্যার, আগামী ক্লাসে আমরা প্রোগ্রামিং নিয়ে অন্য কিছু আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা, নারায়ণগঞ্জ কলেজের সাথে থাকবা ইনশাআল্লাহ।